আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে অ্যাডজেক্টিভ এর পার্ট 2 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইনশাল্লাহ। আজকের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের খুব গুরুত্বপূর্ণ কিছু আইডিয়া শেয়ার করব। আপনারা অবগত আছেন যে আমরা লাস্ট যে ক্লাসটি নিয়েছি অ্যাডজেক্টিভের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা তার ঠিক পর থেকেই আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আমার কথা আপনারা সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা প্লিজ। যদি শুনতে পান তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন। ওকে, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস সাথী লিখেছেন যে শুনতে পাচ্ছি। সানোয়ারা খাতুন ইয়েছার, আবির আহমেদ ইয়েস, জলিকর ইয়েস, আকিব জাইদুরনি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আরিফিরা ইয়েস। ওকে, থ্যাংক ইউ। আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি, তবে তার পূর্বে গুরুত্বপূর্ণ দুটি তথ্য আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। এক নম্বর হচ্ছে আমাদের আগামী সেপ্টেম্বর 20 তারিখে ফ্রি জব অ্যান্ড ইংলিশ টেস্ট 2 হতে যাচ্ছে। অর্থাৎ বিগত ক্লাসগুলোর উপর আমরা একটি টেস্ট নিতে চাচ্ছি। আপনারা জানেন যে আমাদের টেস্ট 1 হয়ে গিয়েছে, অর্থাৎ পরবর্তী টেস্টটি হচ্ছে আমাদের টেস্ট 2। এটি হচ্ছে, আমি আবারও একটু স্মরণ করিয়ে দিচ্ছি, সেপ্টেম্বর 20 তারিখে। ওকে, সেপ্টেম্বর 20 তারিখে আমাদের এই 2 নম্বর টেস্টটি হতে যাচ্ছে। এর সিলেবাস আমাদের পেজে দেওয়া আছে, আপনারা অবশ্যই সিলেবাসটি দেখে নেবেন। ওকে, আর দ্বিতীয় যে তথ্যটি, সেই তথ্যটি হচ্ছে যে আমাদের স্টাডি প্ল্যান 2 যেটি আমরা ইতিমধ্যে আপলোড করেছি। আপনারা আজকে যে লাইভ ক্লাসটি দেখছেন, লাইভ ক্লাসের ঠিক শুরুতেই স্টাডি প্ল্যান 2 আপনারা পেয়ে যাবেন। গুগল ড্রাইভ থেকে অবশ্যই প্ল্যানটি ডাউনলোড করে নেবেন এবং এই স্টাডি প্ল্যান 2 অনুসারে আপনারা যথারীতি পড়াশোনা শুরু করে দেবেন। ওকে, এই ছিল আমাদের দুটি গুরুত্বপূর্ণ তথ্য। আর এই ক্ষেত্রে আমি আবারও বলছি যে আপনারা নিয়মিতভাবে পড়াশোনা করতে থাকুন, নিয়মিতভাবে আমাদের স্টাডি প্ল্যানটি অনুসরণ করুন। আমি এতটুকু আপনাদেরকে নিশ্চয়তা প্রদান করতে পারি, ইনশাল্লাহ ইংলিশ নিয়ে যে প্রস্তুতি, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কোনো ধরনের গ্যাপ থাকবে না। অবশ্যই সেরা একটি প্রস্তুতি আপনি নিতে পারবেন। এবং একই সাথে আপনারা আমার গ্রামাটিক্যাল যে পার্ট আমি পড়াচ্ছি, এর পাশাপাশি যদি আপনি আমাদের স্টাডি প্ল্যান অনুসারে ভোকাবুলারি পার্টটিও পড়ে ফেলেন, তাহলে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে ইনশাল্লাহ আপনার বিশেষ করে যে আমরা যখন আফটার 2 or 3 মান্থ পরে
আমরা এমন একটি জায়গায় গিয়ে দাঁড়াবো যখন দেখবো ইনশাল্লাহ আমাদের টোটাল ইংলিশ সিলেবাসটি আমরা ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। এই কারণে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে যে আপনারা হেলা করবেন না, অহেতুক সময় নষ্ট না করে আমি যে স্টাডি প্ল্যানটি আপনাদেরকে দিচ্ছি এই স্টাডি প্ল্যানটিকে ফলো করুন। ইনশাল্লাহ মানে যে ইংলিশ যে ভীতি এটি অবশ্যই আপনার মাঝখান থেকে দূর হবে। ওকে, যাই হোক, আমি তাহলে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ওকে, আমরা গত ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটি আইডিয়া শিখেছিলাম, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কি, এই দুই প্রকার আইডিয়া সম্পর্কে আমরা গত ক্লাসে বেশ ভালো একটি ধারণা নিয়েছি। আজকে আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ডিটেলস জানবো, অর্থাৎ বিশেষ করে এর পজিশনগত যে ব্যবহার সেটি সম্পর্কে একটি বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তবে আজকের আলোচনায় আপনাদের চর্চার পালাটা একটু বেশি থাকবে। আশা করি আপনারা বরাবরের মতো সক্রিয়ভাবে কমেন্ট করবেন এবং আমাদের আলোচনার সাথে পুরোটা সময় জুড়ে যুক্ত থাকবেন। ওকে, আমাদের অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে আমি বলেছিলাম যেটি নাউনের পূর্বে বসে মূলত নাউনকে মডিফাই করে, অর্থাৎ এই যে নাউনের দোষগুণ সংখ্যা পরিমাণ বোঝায়, একে যেমন অ্যাডজেক্টিভ বলে ঠিক একইভাবে ওই শব্দটি যখন নাউনের পূর্বে বসে তখন সেটি আমাদের অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। এখন এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মূলত কোন কোন পজিশনে অর্থাৎ নাউনের পূর্বে কি কি অবস্থায় আমরা পেতে পারি সেই ধারণাটি যদি আমরা ক্লিয়ার করতে পারি, সুস্পষ্ট করতে পারি, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় এই মানে টাইপ থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন আপনি মুহূর্তেই উত্তর করতে পারবেন। ওকে, তাহলে আমাদের প্রথম পজিশনটা দেখা যাক, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ মূলত নাউনের পূর্বে বসে। এটি হচ্ছে একদম বেসিক একটি আইডিয়া। অ্যাডজেক্টিভ কি? মূলত নাউনের পূর্বে বসে। ওকে, অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। এখন এই ক্ষেত্রে প্যাটার্নটা এরকম হতে পারে যে নাউন থাকবে এবং এর পূর্বে আমার কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে, রাইট? অর্থাৎ সহজ কথা, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন আমরা যদি 1 নম্বর প্রশ্নটি দেখি, স্টিল ওয়াটার্স রান ডিপ। আপনারা জানেন যে এই প্রবাদ বাক্যটির অর্থ মূলত হচ্ছে যে ভরা কলসি নড়ে না, অর্থাৎ যে স্থির যে জল, এই স্থির জলের ভিতরে গভীর পর্যন্ত আপনি কি করতে পারেন? দেখতে পারেন। এখন একটু লক্ষ্য করেন, এই যে স্টিল ওয়াটার্স রান ডিপ অর্থাৎ ভরা কলসি নড়ে না, এই বাক্যে আমাকে বলা হচ্ছে নেম দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। ওকে, অর্থাৎ এই যে আন্ডারলাইন ওয়ার্ডটি রয়েছে স্টিল, এটি মূলত কোন ধরনের পার্টস অফ স্পিচ? ওই পার্টস অফ স্পিচের নামটি আমাদের এখানে উল্লেখ করতে বলা হয়েছে। তাহলে একটু লক্ষ্য করুন যে স্টিল শব্দটির পর আমাদের ওয়ার্ডের একটি নাউন রয়েছে। আমরা জানি যে নাউনের পূর্বে যে ওয়ার্ডটি দেখা যাচ্ছে ওই নাউনের পূর্বে বসে ওই নাউনকেই বিশেষিত করে, সেটি মূলত আমাদের অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মূলত হয়ে থাকে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এখানে স্টিল যে শব্দটি, এই স্টিল শব্দটি হচ্ছে মূলত আমাদের কি? অ্যাডজেক্টিভ, রাইট? এবার আমরা যদি 2 নম্বর প্রশ্নে চলে যাই, এখানে দেখব কি গিভ মি সাম বুক। এখানে সাম মূলত হচ্ছে আমাদের নাউনের পূর্বে বসছে। নাউনটা কি? বুক। তার মানে এখানে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে হিয়ার সাম ইজ, অর্থাৎ এখানে সামটা মূলত কে? এখানে এ নম্বর অপশনে রয়েছে নাউন, বি নম্বর অপশনে হচ্ছে অ্যাডজেক্টিভ, সি নম্বর অপশনে কি অ্যাডভার্ব, তারপর হচ্ছে প্রনাউন। তো বুঝতেই পারছেন এখানে সাম কিছু একটা সংখ্যা বা পরিমাণকে বোঝাচ্ছে, অর্থাৎ পরিমাণকে বোঝাচ্ছে। আমরা জানি যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যেমন একটা গঠন আমরা জানি, একইভাবে সংখ্যা পরিমাণ বোঝালে
সেটি মূলত আমাদের অ্যাডজেক্টিভ হয়ে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তরটিও আমাদের কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আপনারা জানেন যে এখানে যে প্রশ্নগুলি রয়েছে প্রায় সবকটা প্রশ্নের উত্তর যেহেতু অ্যাডজেক্টিভের মতো আসবে, এই কারণে আমি প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করছি, যাতে করে আপনারা একটা প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে একটি বেসিক আলোচনা জানতে পারেন। ওকে, তো যাই হোক, আমাকে একটু আপনারা কমেন্টে জানাবেন দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য পট। আপনারা জানেন যে এখানে লিটিল ওয়াটার হচ্ছে আমার নাউন। আমার কথা আগে শুনেন, তারপর আপনারা উত্তর করবেন। ওকে, এখন বলতে হবে যে এখানে লিটিল ওয়ার্ডে বুঝতেই পারছেন যে এই পটে মানে এই পটটিতে পানি নেই বললেই চলে, রাইট? তার মানে এখানে লিটিল আমাদের মূলত একটি মানে অ্যাডজেক্টিভ। এখন আপনাকে একটু কমেন্টে জানাতে হবে এটি কোন ধরনের বৈশিষ্ট্য আমাদের প্রকাশ করেছে। সেটি দেখা যাচ্ছে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অর্থাৎ এই কয়টি ক্যারেক্টার থেকে আপনাকে জানাতে হবে এখানে লিটিল শব্দটি কোন ক্যারেক্টারটি প্রকাশ করেছে। ওকে, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। আমি আবারও বলছি, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন এখানে কোন ক্যারেক্টারটি মূলত প্রকাশ করা হয়েছে লিটিল। ওকে, ইতিমধ্যে যারা কমেন্ট করেছেন এখানে জান্নাতুল ফেরদৌস সাথী পরিমাণ বলেছেন, মাসুদ ভাই পরিমাণ বলেছেন, রাশেদ মাহমুদ, আরিফেরা, তনোয়ারা খাতুন, শহীদা আক্তার শুভা, আনোয়ার হুসাইন, সঞ্জিতা আফরিন প্রীতি, আরিফিরা, আতাউর রহমান ফুয়াদ, রুহি, আঞ্জুম হাসান, রাশেদ মাহমুদ, হিরা, সঞ্চিতা সিনহা, নয়ন মন্ডল। ওকে, সবার উত্তর সঠিক হয়েছে যে আমাদের এই অ্যাডজেক্টিভটি মূলত পরিমাণকে নির্দেশ করেছে। এখন আমি আজকের ক্লাসটিতে একটু যে প্রশ্নগুলো দেওয়া আছে একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করতে যাচ্ছি, যাতে করে এই আইডিয়াগুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট একটি ধারণা তৈরি হয়, অর্থাৎ আমরা চর্চা করতে করতে পুরো বিষয়টাকে আত্মস্থ করতে পারি। এক্ষেত্রে দুটি লাভ, একটা বিষয় হচ্ছে আইডিয়াগুলো কমপ্লিটলি আপনি নিজের মাঝে ধারণ করতে পারবেন, আর দ্বিতীয় লাভটি হচ্ছে বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনার চর্চা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এবার লক্ষ্য করেন অল ম্যান মাস্ট ডাই। এখানে আপনাকে এখানে আমাদের প্রশ্ন বলছে যে অলটা মূলত কি হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি যে নাউনের পূর্বে অল মানে সকল লোকজনই, অর্থাৎ সকল মানুষই অবশ্যই মারা যাবে। এখন দেখেন অল এটি আমাদের অ্যাডজেক্টিভ, এই ব্যাপারে আশা করি আপনাদেরও কোনো দ্বিমত নেই। বাট এখানে 4 নম্বরটা বলতে হবে যে এটি মূলত কি ধরনের বৈশিষ্ট্যকে প্রকাশ করতেছে। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন 4 নম্বর অল শব্দটি কোন ধরনের বৈশিষ্ট্যকে নির্দেশ করতেছে। খুব দ্রুত কমেন্টে জানান। তনোয়ারা খাতুন বলছেন সংখ্যা, বদরুজ্জামান পরিমাণ বলেছেন, রুহি আঞ্জুম সংখ্যা বলেছেন, হাসিবুল রহমান সংখ্যা বলেছেন, আয়েশা রিমা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, শহীদা আক্তার শোভা সংখ্যা বলেছেন, আরিফ হীরা অবস্থা বলেছেন, আতাউর রহমান সংখ্যা বলেছেন, আকিব জাইদ রনি সংখ্যা বলেছেন, রুহি আঞ্জুম হাসান সংখ্যা বলেছেন, সনিদ সাদিয়া ফ্রিন কাজী তনিমা জামান সমষ্টি, রাশেদ মাহমুদ সংখ্যা, নয়ন মন্ডল সংখ্যা। দেখুন আমাদের এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, সংখ্যা বলতে আমরা এখানে একটা বিষয় আমি একটু আপনাদেরকে বলি, যেটা আমরা অ্যাডজেক্টিভের সামনের আলোচনায় পাবো যে অ্যাডজেক্টিভের যে প্রকারভেদ রয়েছে। এখানে যেমন আমরা জানি যে সংখ্যা বলতে ডিরেক্টলি যাদেরকে চিনি, যেমন 1 2 3 4 5 এসবকে আমরা চিনি, রাইট? আবার দেখা যাচ্ছে সংখ্যাবাচক যে আমাদের বিশেষণ আছে যাদেরকে আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভ হিসেবে চিনি, সেগুলো নিয়েও দেখা যাচ্ছে আমরা
যে কাজটা সেগুলো নিয়েও আমরা আজকের ক্লাসে আলোচনা করব না, ইনশাল্লাহ আমরা সামনে এই বিষয়টা শেয়ার করব। তবে একটা বিষয় হচ্ছে, আপনি যদি একে নিউমেরাল অ্যাডজেক্টিভ হিসেবে চেনেন, সংখ্যাবাচক অ্যাডজেক্টিভের ভিতর দুটো ধরন হয়, একটি নির্দিষ্ট হয় আর একটি অনির্দিষ্ট হয়। এই অনির্দিষ্ট হিসেবে আপনারা যারা সংখ্যাবাচক, যদি সংখ্যা যদি বলেন, ঠিক সংখ্যা না, সংখ্যাবাচক যে বিশেষণ যদি বলেন, তাহলে অলকে আমরা সেভাবে চিন্তা করতে পারি। ওকে, এই হচ্ছে একটা বিষয়। তবে আমি যেহেতু এই বিষয়গুলো নিয়ে সামনে আলোচনা করব, তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে অল যে শব্দটা, অলকে আমরা ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ হিসেবে চিনি। কি হিসেবে? ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ হিসেবে। ইনশাল্লাহ ওয়েট এন্ড সি, আমরা ইনশাল্লাহ আশা করি আগামী অথবা তার পরবর্তী ক্লাসে এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো। শুধু এতটুকু একটু মাথায় রাখুন যে আপনারা যারা পরিমাণ বলছেন, বিষয়টা পরিমাণ, এই অল শব্দটা দ্বারা আমরা পরিমাণকেও বুঝিয়ে থাকি, রাইট? তবে পরিমাণকে বোঝানো হয় যদি আমাদের এটি আনকাউন্টেবল নাউন হয়। কি হয় একটু ভালো করে শুনুন, যে এখানে কিন্তু নাউনটা হচ্ছে কি আমার কাউন্টেবল। ওকে, এখানে নাউনটা, যেমন এখানে আমাদের নাউনটা আনকাউন্টেবল ছিল, আর এখানে নাউনটা কি আমাদের কাউন্টেবল। সো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা মূলত একে নিউমেরাল অ্যাডজেক্টিভ হিসেবেই চিহ্নিত করব। আর যদি আনকাউন্টেবল নাউন হতো, কথাটা ক্লিয়ার, তাহলে আমরা একে কি হিসেবে চিহ্নিত করতাম? আমরা পরিমাণবাচক হিসেবে চিহ্নিত করতাম, রাইট? যেমন আমরা পরবর্তীতে পাবো আই হ্যাভ লস্ট অল মাই ওয়েলথ, অর্থাৎ আমি আমার সব সম্পদ হারিয়েছি। এই যে ওয়েলথ এর আগে অল মাই ওয়েলথ, এর আগে অল শব্দটাকে আমরা কি পরিমাণবাচক হিসেবে দেখব। যা হোক, এই বিষয়গুলি নিয়ে আমরা এখন কথা বলতে চাচ্ছি না, শুধু আপাতত মনে করেন যে এটি হচ্ছে আমাদের সংখ্যাবাচক, রাইট? ওকে, এবার সরাসরি 5 নম্বরটা দ্রুত উত্তর করে ফেলুন। যে 5 নম্বর, এখানে 5 টাকা, এখানে 5টি মূলত কি ধরনের বৈশিষ্ট্যকে নির্দেশ করতেছে? খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন প্লিজ, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে কি নির্দেশ করতেছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস, সীমা, হাসিবুর রহমান মাসুদ, সাথী, সনিদ, রাশেদ, সানোয়ারা খাতুন, আরিফিরা, আব্দুল্লাল মামুন। ওকে, আপনারা সংখ্যা যে বলছেন, সংখ্যাবাচক আইডিয়াটি মূলত এখানে প্রকাশ করা হয়েছে, আপনাদের উত্তর সঠিক হয়েছে। ওকে, তাহলে এবার আমরা একটু সামনে আগাবো। আমাদের পরবর্তী নিয়মটি হচ্ছে যে আর্টিকেল এবং নাউনের মাঝে মূলত আমাদের অ্যাডজেক্টিভ বসে থাকে। আর্টিকেল এ এন্ড ডি এবং নাউন, যে কোনো নাউন থাক, এর মাঝে মূলত আমাদের অ্যাডজেক্টিভ বসে, এবং এটি চেনার একটি মানে এই স্ট্রাকচারটি খুব চমৎকার একটি স্ট্রাকচার, যে আমাদের যদি আর্টিকেল থাকে এবং নাউন থাকে, এর মাঝে যদি আমাদের কি থাকে, একটা ওয়ার্ড থাকে, সেটা অনেক ক্ষেত্রে আমরা কি হিসেবে চিনি, যে সাধারণত সেটি অ্যাডজেক্টিভ হয়ে থাকে। সাধারণত কি হয়ে থাকে? অ্যাডজেক্টিভ হয়ে থাকে। এখন আমরা এই রুলসটার আলোকে আমরা কিছু প্রশ্ন সমাধান করব। ওকে, যেমন আমরা যদি প্রথম প্রশ্নটি দেখি, এখানে বলা হচ্ছে তারেক ওয়াজ আ ব্রাইট স্টুডেন্ট। এখানে এই বাক্যে, এখানে আমরা এই ব্রাইট যে শব্দটি পাচ্ছি, এই ব্যাপারে জানতে চাওয়া হচ্ছে বাক্যটিতে ব্রাইট শব্দটি কোন পদ, অর্থাৎ কোন পার্টস অফ স্পিচ, রাইট? এখন ঠিক আছে, এটা আপনারা পারবেন, যেহেতু আমাদের এই রুলসের আলোকে এই প্রশ্নটি উত্তর করা খুবই সহজ। এটি উত্তর হবে কি অ্যাডজেক্টিভ, রাইট? ওকে, কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এটি অ্যাডজেক্টিভের কোন ধরনের বৈশিষ্ট্যকে নির্দেশ করে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে কোন ধরনের বৈশিষ্ট্যকে নির্দেশ করে।
ওকে, আপনাদের প্রায় সবার উত্তর সঠিক হয়েছে যে এটি একটি গুণকে নির্দেশ করে থাকে, রাইট? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা মোটামুটি এখানে কিছু বিষয় জানবো। যেমন এখানে 2 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে শি ওয়েন্ট অন আ পেইন স্টিকিং এক্সপ্লোরেশন, অর্থাৎ সে একটি ধরেন এখানে পেইন স্টিকিং শব্দটা হচ্ছে যে শ্রমসাধ্য, যেটি পরিশ্রম দিয়ে করতে হয়, এই ধরনের একটি অন্বেষণ, অর্থাৎ কোনো কিছু খোঁজার উদ্দেশ্যে যে মিশন, এরকম একটি অন্বেষণে শ্রমসাধ্য অন্বেষণে গিয়েছিল। এখানে আপনারা জানেন যে এখানে আর্টিকেল রয়েছে, একই সাথে এখানে কি একটি নাউন রয়েছে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এটি মূলত অ্যাডজেক্টিভ হবে, রাইট? এখন বিষয়টি হচ্ছে আমি যেটি জানতে চাচ্ছি যে লক্ষ্য করে দেখুন যে এটির নতুন একটি ক্যারেক্টার, যেটি হচ্ছে যে একটি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। তার মানে আমরা আরেকটা বিষয় এখানে জানতে পাচ্ছি যে সেটি হচ্ছে যে কখনো কখনো আমাদের যে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমাদের পার্টিসিপল ইউজ হতে পারে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে পার্টিসিপল এবং জেরান্ড এর মাঝে মূলত বেসিক পার্থক্যটা কি? এই ব্যাপারে ইনশাল্লাহ আমি এখন কথা বাড়াতে চাচ্ছি না। আমি ভার্বের চ্যাপ্টারে এই ব্যাপারে অসাধারণ কিছু আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের সকল প্রকার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। শুধু আমি এই এখানকার যে গঠন, এই গঠনটি আপনাদের একটু লক্ষ্য করতে বলেছি। এখন 3 নম্বর প্রশ্নটি যদি লক্ষ্য করে দেখুন যে এখানে আ সামারি ট্রায়াল অফ ক্রিমিনালস ক্যান নট বি অ্যাকসেপ্টেড ইন আ সিভিলাইজড সোসাইটি, অর্থাৎ বর্তমানে যে সভ্য সমাজে দেখা যাচ্ছে যে সংক্ষিপ্ত বিচার যে রয়েছে, যে সন্ত্রাসীদের সংক্ষিপ্ত বিচার গৃহীত হতে পারে না, অর্থাৎ গ্রহণযোগ্য হতে পারে না। অর্থাৎ সামারি ট্রায়াল, এটা তো জানেন যে বিচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে রেগুলার ট্রায়াল আছে, আবার সামারি ট্রায়াল। সামারি বলতে যেটা সংক্ষিপ্ত বিচার বোঝায়, যে বিশেষ করে ছোটোখাটো যে বিচারগুলি হয়ে থাকে, যেগুলি তথ্য প্রমাণের এত জটিলতা থাকে না, সেগুলিকে মূলত সামারি ট্রায়াল বলা হয়, সংক্ষিপ্ত বিচার বলা হয়। এবং এই সংক্ষিপ্ত বিচারে একজন ক্রিমিনালকে খুব দ্রুত যাতে করে মানে তাকে শাস্তি প্রদান করা যায়, সেক্ষেত্রে এই সামারি ট্রায়ালের বিষয়টা আসছে মূলত। এখানে দেখুন এই যে সামারি ট্রায়াল, এখানে সামারি একটি ওয়ার্ড রয়েছে। এবার এখানে এই প্রশ্নে অবশ্যই মূল প্রশ্ন থেকে মূল হয়তো এখানে ছিল যে এই সামারি শব্দটা বলতে মূলত কোন পার্টস অফ স্পিচকে বোঝাচ্ছে, ওই অংশ। যেহেতু আমরা প্রশ্নগুলো বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করি, সেক্ষেত্রে অনেক সময় প্রশ্নের শিরোনাম থেকে কিছু কিছু জিনিস মিসিং হয়, কিন্তু যেহেতু একই টাইপের কোশ্চেন, এই কারণে ওটাকে যুক্ত করা হয়। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এখানে পরবর্তী প্রশ্নের উত্তরটি 3 নম্বর প্রশ্নের উত্তরটি কি হবে। ওকে, এখানে জান্নাতুল ফেরদৌস সাথী বলেছেন সি নাম্বারটা হবে। ওকে, এখন 4 নম্বর প্রশ্নটি দেখুন। 4 নম্বর প্রশ্নটি আমরা একটু দেখি যে 4 নম্বর প্রশ্নটিতে এখানে কি বলা হচ্ছে, উই কেম টু। আসলে 3 নম্বর এখানে সংক্ষিপ্ত বিচার বলতে এখানে সামারিটা আর্টিকেল এবং ট্রায়ালের মাঝে যে ওয়ার্ডটা, এটি এখানে আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ওকে, এবার আসুন আমরা 3 নম্বর প্রশ্নতে যাই। যে 3 নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে উই কেম টু অ্যান অ্যাবান্ডন্ড হাউস, অর্থাৎ আমরা একটু পরিত্যক্ত বাড়িতে এসেছিলাম। এখানে এই যে অ্যাবান্ডন্ড যে ওয়ার্ডটা, এটিকে আপনারা বলতে পারবেন যে এখানে ঠিক আছে, একে অ্যাডজেক্টিভ বলতে পারি, রাইট, এটি সমস্যা নেই। কিন্তু আমি যদি পার্টিসিপল বলি, তাহলে এটা কোন ধরনের পার্টিসিপল হবে? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, কোনটি?
একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন, দেখি আপনারা কে কে পারবেন। আমি আবারও বলছি যে এখানে উই কেম টু অ্যান অ্যাবান্ডান্ট হাউস, ও সরি, ওকে। আমি আবারও বলছি 4 নম্বর প্রশ্নটি দেখুন, যে এই 4 নম্বর প্রশ্নে অ্যাবান্ডান্ট ওয়ার্ডটি এটি হাউস এবং আর্টিকেল অ্যান এর মাঝে বসেছে, রাইট? ওকে, এখন এই যুক্তিতে আমরা স্বাভাবিকভাবে বলে দিচ্ছি এটি হচ্ছে মূলত কে, অ্যাডজেক্টিভ। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি প্রশ্নটি অ্যাডজেক্টিভ জানতে চাইনি, আমি জানতে চাইছি এটি যদি মানে এটি যদি পার্টিসিপল হিসেবে চিন্তা করি তাহলে কোন ধরনের পার্টিসিপল এটি হতে পারে, সেটি একটু দ্রুত কমেন্টে যদি জানিয়ে দিতেন। নয়ন মণ্ডল বলেছেন পাস্ট পার্টিসিপল। হ্যাঁ প্লিজ একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন। সাথী বলেছেন পাস্ট পার্টিসিপল, সানোয়ারা খাতুন পাস্ট, ওকে। নীরব ভাই বলেছেন পাস্ট পার্টিসিপল, আয়েশা রহমান রিমা পরিমাণ, ওকে। রাশেদ মাহমুদ বলেছেন পাস্ট পার্টিসিপল, আব্দুল আল মামুন বলেছেন পাস্ট পার্টিসিপল, ওকে, থ্যাংক ইউ। অর্থাৎ আমরা তাহলে একটা বিষয় বুঝতে পারতেছি যে পূর্বে যে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে দেখছিলাম, এখানে আবার পাস্ট পার্টিসিপল হিসেবেও দেখতে পাচ্ছি। অর্থাৎ এটি খুবই একটা গুরুত্বপূর্ণ আইডিয়া ভার্বের ক্ষেত্রে, যে ভার্বের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে আমার প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হতে পারে, পাস্ট পার্টিসিপল ইউজ হতে পারে। ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা দারুণ একটি আলোচনা পাবো ভার্বের চ্যাপ্টারে, যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস পাস্ট পার্টিসিপল, এই ব্যবহারগুলো আমরা দারুণভাবে ইনশাল্লাহ ভার্বের চ্যাপ্টারে ইনশাল্লাহ দেখব, ওকে। তো যাই হোক, তাহলে আমরা এখন এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনায় যাচ্ছি না, শুধু আপনাদের যাদের জানা ছিল তাদের কাছ থেকে আমি জাস্ট একটু মতামত গ্রহণ করেছি, রাইট? তো এই ব্যাপারে আমরা ডিটেলস পরবর্তীতে জানবো ইনশাল্লাহ, ওকে। এখন আসুন যে আমাদের যে বাকি যে প্রশ্নগুলো আছে এগুলি সেম কোশ্চেন, আশা করি ইনশাল্লাহ এই কোশ্চেনগুলো আপনারা একটু দয়া করে পড়ে নেবেন, কারণ সবকটা সেম কোশ্চেন পড়তে গেলে আমাদের ক্লাসটি হয়তোভাবে দীর্ঘ হয়ে যাবে, ওকে। এখানে রুহি আঞ্জুম হাসান বলেছেন না, এখানে সম্ভবত আপনার এখানে নেটের প্রবলেম আছে, এই কারণে আপনি শুনতে পাচ্ছেন না, অথবা আপনি স্ক্রিন আপনার এখানে দেখা যাচ্ছে না। এর কারণটা হচ্ছে যে প্রথম যে স্ক্রিনটা চলে আসছিল, প্লিজ লক্ষ্য করুন যে প্রথম যে স্ক্রিনটা চলে আসছিল ওই স্ক্রিনটা আমি ভুলে ট্যাব চেঞ্জ করতে ভুলে গিয়েছিলাম, ওকে। সঙ্গত কারণেই প্লিজ এখন যদি কোনো সমস্যা কারোর হয়ে থাকে তাহলে সেটা একান্তই আপনার ব্যক্তিগত সমস্যা, ওকে। এখন আসুন আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে এক বা একাধিক নাউন অন্য একটি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। এই ব্যাপারে আমি আপনাদের একটু ধারণাটা ক্লিয়ার করতে চাচ্ছি। আমরা জানি যে অ্যাডজেক্টিভ মূলত নাউনের পূর্বে বসে, তবে সেক্ষেত্রে আমাদের একটা নাউন ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনও কি হিসেবে বসতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে মূলত বাক্যে বসতে পারে। আমি আবারও বলছি, নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কোথায় বসতে পারে, বাক্যে বসতে পারে। এখন লক্ষ্য করে দেখুন যে আই হ্যাভ আ ল্যাপটপ কম্পিউটার, এখানে এই যে ল্যাপটপ শব্দটি আমার কম্পিউটারের, ল্যাপটপ স্বতন্ত্রভাবে একটি নাউন ওয়ার্ড, বাট এখানে আমার এই কম্পিউটারের পূর্বে বসে আমার কম্পিউটারের একটা শ্রেণীবিন্যাস নির্দেশ করতেছে যে এটা কি ধরনের কম্পিউটার, এটি হচ্ছে ল্যাপটপ কম্পিউটার, ওকে। সঙ্গত কারণে একটি বাক্যে নাউনের পূর্বে আর অন্য একটি নাউন বসে ওই নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, যদি ওই নাউনটি
আমার মূল নাউন যে এখানে যেমন কম্পিউটার, অর্থাৎ এই জায়গায় যে নাউনটি থাকবে ওই নাউনটির কোনো না কোনো ক্যারেক্টার প্রকাশ পায়। ওকে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কোনো না কোনো কি গুণ প্রকাশ পায়, তখন আমরা মূলত ওই নাউনটিকে অ্যাডজেক্টিভ হিসেবে চিহ্নিত করব, রাইট? তো একইভাবে আমরা যদি দ্বিতীয় প্রশ্নটিতে চলে যাই, দিস ইজ আ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই যে দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে এই জায়গায় দেখেন ল্যাঙ্গুয়েজ একটা সাধারণ যে নাউনটা, এই নাউনটাকে সীমাবদ্ধ করে দিচ্ছে কিসে, এই ইংলিশ শব্দটা বসে যেটাকে বলতেছে এটি এই ল্যাঙ্গুয়েজকে বিশেষিত করছে কি হিসেবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসেবে। সঙ্গত কারণে এখানে ইংলিশ শব্দটি এখানে কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। সঙ্গত কারণেই আমার এখানে বলা হচ্ছে ওয়ার্ড পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইনড ওয়ার্ড, অর্থাৎ এখানে তাহলে ইংলিশ শব্দটি আমার কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আর এক দুটো প্রিভিয়াস কোশ্চেন এখান থেকে আমি শেয়ার করব, একটু লক্ষ্য করুন। দ্য ওয়ার্ড ইউনিভার্সিটি ইন দ্য সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সে এই পাশে যে সেন্টেন্সটি হয়েছে সেখানে ইউনিভার্সিটি শব্দটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য ইউনিভার্সিটি লাইব্রেরি ইজ ভেরি রিচ অ্যাজ, অর্থাৎ এই ইউনিভার্সিটি এই বাক্যে ইউনিভার্সিটি শব্দটি কি হিসেবে আচরণ করেছে, রাইট? তাহলে লক্ষ্য করে দেখুন, এ নাউন, প্রনাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। ওকে, তাহলে একটু লক্ষ্য করে দেখুন, দ্য ইউনিভার্সিটি লাইব্রেরি, লাইব্রেরি আমরা জানি পাবলিক লাইব্রেরি হতে পারে, আমরা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবেই লাইব্রেরিকে চিনে থাকি, কিন্তু এখানে ইউনিভার্সিটি শব্দটি বসে এই লাইব্রেরিকে একটা বিশেষ গুণে গুণান্বিত করছে। সেটা হচ্ছে কি ধরনের লাইব্রেরি, যে ইউনিভার্সিটি ভিত্তিক যে লাইব্রেরি, সেই লাইব্রেরির কথা বলা হচ্ছে। তার মানে কি এটি আমার এখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, একটি নাউন, অথচ এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সঙ্গত কারণে এটি উত্তর হবে কি অ্যাডজেক্টিভ। তো এই টাইপের যে কোশ্চেনগুলি রয়েছে, আপনাদের কাজ হচ্ছে এই কোশ্চেনগুলো সব কটাই পড়ে ফেলা। কারণ হচ্ছে এর প্রত্যেকটা পড়তে গেলে উত্তর যেহেতু সেম হবে, এই কারণে আমি প্রত্যেকটা পড়বো না। কারণ আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি তাহলে প্রত্যেকে সেম উত্তর দেবেন, এবং সেক্ষেত্রে আমাদের হয়তো বেশ লম্বা একটি সময় নষ্ট হবে। আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি ইংলিশ টিউটর থেকে এগুলি অনেক গুছিয়ে দেওয়া আছে, আপনারা এখান থেকে এগুলি পড়ে নেবেন ইনশাআল্লাহ। ওকে, আমি এবার খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। সেটি হচ্ছে, দেখেন যে আমরা অনেক সময় একটা নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি, অথবা একাধিক অ্যাডজেক্টিভও ইউজ করতে পারি। এখন বিষয়টা হচ্ছে, যখন আমরা একটা নাউনের পূর্বে একাধিক অ্যাডজেক্টিভ ইউজ করি, তবে এখানে আরেকটা আইডিয়া আমি একটু ক্লিয়ার করে দেই, নচেত আমরা অনেকেই যে জায়গাটা ভুল করি। আমি শিক্ষকতা জীবনে অনেকের ক্ষেত্রে দেখেছি, অনেকে এই ধারণাটা পোষণ করেন, সেটা হচ্ছে যে আর্টিকেলের পূর্বে যদি আর্টিকেলের পর যদি মানে একটা ওয়ার্ড থাকে এবং এরপরে যদি আমার নাউন থাকে, রাইট, তখন এই একটা ওয়ার্ডটাকে মূলত দাবি করা হয়, অনেকেই যে এইভাবে মুখস্থ করে থাকেন যে এটি হচ্ছে মূলত আমার অ্যাডজেক্টিভ। ওকে, যেমন আমি যদি বলি আ গুড বয়, রাইট, আবার এই রুলসেরই আরেকটি পার্ট হিসেবে আমরা যেটা অনেকেই সাধারণভাবে মুখস্থ করি, সেটি হচ্ছে যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে একটি অ্যাডভার্ব হয় এবং অন্যটি অ্যাডজেক্টিভ হয়। কথাটা ক্লিয়ার? এই হিসেবে আমরা প্রায় সময়, আমি নিজেও শৈশবে দেখেছি যে এই ধরনের উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানো হয় যে আ ভেরি গুড বয়, অর্থাৎ এখানে এটি হচ্ছে অ্যাডভার্ব, এটি হচ্ছে আমার কে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই যে আইডিয়াটা কিন্তু আপনারা কোশ্চেন কালেও এভাবে মাথায় রাখবেন না। কথাটা বুঝতে পারছেন? এই আইডিয়াটি অবশ্যই আপনি কি করবেন না, ডিরেক্টলি এভাবে মাথায় রাখবেন না। কেন? কারণ হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে আপনি এভাবে সবসময় মাথায় রাখবেন। যেমন আমি যদি এখানে আরেকটি ওয়ার্ড বলি, যেমন ধরেন হোয়াইট কালার ড্রেস, ধরেন
এই ক্ষেত্রে যদি আমি এটার সাথে যদি এটাকে তুলনা করি, তাহলে আপনার যুক্তিতে দুটো ওয়ার্ড থাকলে আর্টিকেলের পর এক মানে নাও আর্টিকেল এবং নাউনের মাঝে দুটো ওয়ার্ড থাকলে একটা অ্যাডভার্ব হয় সাধারণত, আর একটা অ্যাডজেক্টিভ হয়, রাইট? এটিকে একদম সাধারণত রাখতে হবে, কিন্তু ফাইনালি রাখা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে, লক্ষ্য করে দেখুন যে এই জায়গায় সরি সরি ওকে, আমি যে বিষয়টি বলতেছিলাম সেটি হচ্ছে, ওকে, আমি বলতেছিলাম যে যদি এমনটা থাকে, একটা জিনিস প্রায় সময় লক্ষ্য রাখবেন, ওকে, লক্ষ্য করুন আসলেই এটি ডিভাইসে হঠাৎ করে একটু প্রবলেম করে, আসলে আমি নিজেও প্রবলেমটি ফাইন্ড আউট করতে পারিনি। প্লিজ আসুন আমরা আমাদের আলোচনায় আবার ব্যাক করি। একটু লক্ষ্য করুন যে এখানে বলা, আমি যেটি বলতেছিলাম যে আমরা যেটা যারা অনেকেই এভাবে জানি যে আর্টিকেল একটা ওয়ার্ড যদি থাকে, এরপর যদি নাউন থাকে, তাহলে ওই ওয়ার্ডটা হচ্ছে কি আমাদের মূলত অ্যাডজেক্টিভ। আবার অনেকেই যেটা জানি যে এটার দুটো ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যেটা জানি যে একটা অ্যাডভার্ব, অন্যটি হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ, রাইট? তারপর আমার নাউন, যেমন ভেরি গুড বয়। আবার অনেক লক্ষ্য করে দেখুন, আমি এই ক্ষেত্রে আমি আপনাদের ধারণাটা একটু পরিবর্তন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি এরকম থাকে, ওকে, যদি এমনটা থাকে, একটু লক্ষ্য করেন যে এই জায়গায় যদি লক্ষ্য করে দেখেন, আপনার যুক্তিতে যদি আমরা আসি যে এখানে নাউন এর পূর্বে দেখা যাচ্ছে আমার এবং আর্টিকেলের মাঝে আমার দুটি ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে ভেরি আর একটা গুড। এখন আপনি একটা অ্যাডজেক্টিভ পেলেন, এটা ঠিক আছে, ইটস ওকে, এটি হচ্ছে মূলত আমি ধরে নিচ্ছি কি অ্যাডজেক্টিভ, রাইট? আমরা এটা অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিচ্ছি যে ভেরি হচ্ছে অ্যাডভার্ব আর গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে। তাহলে অ্যাডভার্ব, তার মানে এই যুক্তিতে কিন্তু আমরা যদি নিচের ওয়ার্ডে যদি এই যুক্তিতে আমরা দেখি যে এখানে আমাদের হোয়াটকে যদি আমরা একটা অ্যাডভার্ব ধরি এবং কালারকে যদি অ্যাডজেক্টিভ ধরি, তাহলে কিন্তু আমাদের ভুল হবে। তাহলে এই কনফিউশনটা মূলত আমরা কিসের আঙ্গিকে এটি সমাধান করব? কারণ এখানে হোয়াইট শব্দটিও অ্যাডজেক্টিভ, একইভাবে আমার কালার শব্দটিও মূলত এখানে অ্যাডজেক্টিভ। তাহলে এই কনফিউশনটা মূলত আমরা কিভাবে দূর করব, সেটি হচ্ছে মূল প্রশ্ন। এই কনফিউশনটা মূলত আমরা দূর করব, একটু লক্ষ্য করে দেখুন। যেমন আপনি যখন
কোনো একাধিক শব্দ পাবেন, সেটা একটা দুটো 10টা যাই পান, তখন এই যে মেইন যে ওয়ার্ডটা, অর্থাৎ মেইন ওয়ার্ডটা তো হেড ওয়ার্ডটা আমার নাউন থাকবে, রাইট? এই নাউনের সাথে আপনি এই ওয়ার্ডগুলির সম্পর্ক নির্ণয় করবেন। যেমন আমি কিন্তু একজনকে বলতে পারি গুড বয়, ভালো ছেলে, রাইট? আমি একজনকে বলতে পারি কি গুড বয়, ভালো ছেলে, বাট একজনকে কিন্তু আমি বলতে পারি না ভেরি বয়, খুব ছেলে, এটা বলতে পারি না, এটা বলার সুযোগ নেই। তার মানে আমরা বুঝতে পারতেছি যে গুড বয় যেখানে বলা যায়, ভেরি বয় সেটা বলা যায় না। অর্থাৎ এখানে বয় এর সাথে ভেরির সম্পর্ক নেই, কোনো ইন্টার রিলেশন নেই। সঙ্গত কারণেই ভেরি শব্দটা বয় নাউনটিকে মডিফাই করছে না। সঙ্গত কারণেই আমরা নিশ্চিত করে বলতে পারি এটি আমার অ্যাডজেক্টিভ নয়। কি নয়? অ্যাডজেক্টিভ নয়। অর্থাৎ তাহলে এটি কি সেটা জাস্টিফাই করতে হবে যে সেটি যদি আবার গুডকে মডিফাই করে তাহলে ঠিক আছে, সেটি অ্যাডভার্ব, রাইট? এখন যদি আমরা দ্বিতীয় যে শব্দ সমষ্টির দিকে যদি তাকাই, আমি যদি বলি কালার ড্রেস, এটি একটি রঙিন ড্রেস, ইটস ওকে, এটা ঠিক আছে। আবার যদি বলি হোয়াইট ড্রেস, এটি একটি সাদা ড্রেস, ওকে, এটিও কিন্তু আমাদের ঠিক আছে। তার মানে মূল বিষয় যেটা বলতে চাচ্ছি যে এই দুটোই ড্রেস নাউনের সাথে কি আছে, সম্পর্ক রয়েছে, অর্থাৎ ড্রেস নাউনকে মডিফাই করতেছে। তার মানে এই দুটোই হচ্ছে আমার কি অ্যাডজেক্টিভ। তার মানে আপনি দুটো ওয়ার্ড থাকলে একটাকে অ্যাডভার্ব আর একটাকে অ্যাডজেক্টিভ বানিয়ে দিবেন, এটি সঠিক নয়। আপনাকে দেখতে হবে নাউনের সাথে যদি সবকটার সম্পর্ক থাকে, অর্থাৎ নাউনকে মডিফাই করে, তাহলে অ্যাডজেক্টিভ, আর যদি কোনোটি না করে তাহলে সেটি অ্যাডজেক্টিভ নয়। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনায় প্রবেশ করব, সেটি হচ্ছে একটি নাউনের পূর্বে যদি একাধিক অ্যাডজেক্টিভ বসে তাহলে আপনি এটি মানে আপনার ইচ্ছে মতো আপনি বসাতে পারবেন না। আপনাকে এর জন্য এই একাধিক অ্যাডজেক্টিভ বসানোর ক্ষেত্রে একটি অর্ডার মেইনটেইন করতে হবে, একটি ক্রম মেইনটেইন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই ক্রমটা আমরা কিভাবে মেইনটেইন করব? তবে এই ক্রম ব্যবহারের ক্ষেত্রে হয়তো বিভিন্ন রাইটারদের মাঝে কিছু কিছু ক্ষেত্রে মতভেদ দেখা যায়। তবে সর্বজন গৃহীত একটি মত আমি আমার বইতে গ্রহণ করেছি। আপনারা ইভেন এখানে আমার একটি টেকনিকও যুক্ত করেছি, আপনারা এটিকে ফলো করতে পারেন নিশ্চিন্তে। যেমন একাধিক অ্যাডজেক্টিভ থাকলে আমরা এই যে অর্ডার অফ অ্যাডজেক্টিভ মনে রাখার যে কৌশলটা, সেটি আমরা এটিকে ইউজ করব। প্রথমে ডিটারমিনার বসাবো, এটি হচ্ছে প্রথম কথা। তারপর osas.com, এই টেকনিকটা মাথায় রাখবো। এখন osas.com কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে ওতে হচ্ছে ওপিনিয়ন, অর্থাৎ যদি অপিনিয়ন থাকে তাহলে ডিটারমিনারের পরেই তাকে বসাবেন। তারপর যদি সাইজ থাকে তারপর সাইজকে বসাবেন। তারপরে এইজ, যদি বয়স থাকে তাহলে সেটিকে বসাবেন। তারপর হচ্ছে শেপ, শেপ থাকলে শেপ বসাবেন। তারপর বসাবেন কালার। তারপর বসাবেন কি অরিজিন, এটা কোন দেশের কোন জায়গা থেকে প্রডিউস হয়েছে অথবা কোন জায়গায় জন্মগ্রহণ করেছে ইত্যাদি, অর্থাৎ অরিজিন বলতে যেটা বোঝেন। তারপর হচ্ছে কি ম্যাটেরিয়াল, ওকে। তারপর ফাইনালি আপনি কি বসাবেন, নাউন বসাবেন, রাইট? তাহলে ডিটারমিনারের পর osas.com অনুসারে আপনাকে এই যে একাধিক অ্যাডজেক্টিভ থাকলে সেটার অর্ডারটা হচ্ছে কি osas.com। তাহলে ওতে অপিনিয়ন, এসেতে আমরা কি পেলাম সাইজ, এতে এইজ, এসেতে শেপ, সিতে কালার, একইভাবে ওতে অরিজিন, এমতে ম্যাটেরিয়াল। ওকে, এখানে কিছু ডিটারমিনার তুলে ধরা হয়েছে। ডিটারমিনার অধ্যায় যখন আমরা পড়িয়েছি সেখানে আরো ডিটেলস আমি কথা বলেছি, রাইট? একইভাবে অপিনিয়ন যেমন বিভিন্ন গুণ যেগুলি মতামত হিসেবে আর্টসে ডেসক্রাইব করার জন্য যেগুলি ব্যবহার করি, নাইস, বিউটিফুল আর ইন্টারেস্টিং ইত্যাদি। তারপর সাইজ, বিগ, লার্জ, টল ইত্যাদি। এজ, ইয়ং, ওল্ড, নিউ। শেপ, রাউন্ড, স্কোয়ার, অর্থাৎ বিভিন্ন শেপ, আকৃতি যেগুলো আমরা বলি, ওকে। তারপর কালার, রেড, হোয়াইট, গ্রিন, ইয়েলো যা আছে। তারপর হচ্ছে ফ্রেঞ্চ, অরিজিন ফ্রেঞ্চ, আমেরিকান, ইন্ডিয়ান। ম্যাটেরিয়াল যেমন কিসে তৈরি, উপাদানটা কি, উডেন, গোল্ড, প্লাস্টিক, ডায়মন্ড ইত্যাদি।
তারপর আমার যে কোনো নাউন বসতে পারে। যেমন এখানে একটা চমৎকার উদাহরণ রয়েছে যে স্মল ব্ল্যাক প্লাস্টিক। দেখেন এখন প্রথমত আমরা ডিটারমিনার বসিয়েছি, তারপর কি আমরা সাইজ বসিয়েছি, তারপর আমরা কালার ইউজ করেছি, তারপর প্লাস্টিক ইউজ করেছি, অর্থাৎ ম্যাটেরিয়ালটা কি, রাইট? একইভাবে ওয়ান্ডারফুল ওল্ড ফ্রেঞ্চ ক্লক, এখানেও একই অবস্থা যে আমরা ওপিনিয়ন বসিয়েছি, তারপর এটি আসলে কতটা পুরাতন সেটি, অর্থাৎ এইজ মানে একটা সময়ের ধারাবাহিকতা ইউজ করা হয়েছে, তারপর হচ্ছে আমাদের এখানে ইউজ করা হয়েছে মূলত অরিজিনটা, তারপর হচ্ছে নাউন। এভাবে আপনারা একটু কিছু উদাহরণ পড়লে ইনশাল্লাহ আপনারা পারবেন, এবং এগুলি নিয়মিত চর্চা করলে আপনার সহজে আয়ত্ত করা সম্ভব হবে। ওকে, এবার আসুন আমরা একটু যদি সরাসরি প্রিভিয়াস কোশ্চেন্সে যাই। সেটি হচ্ছে 1 নম্বর প্রশ্নটি যদি দেখেন, এখানে বলা হচ্ছে দ্য ম্যান ওয়াজ ক্যারিং এ ড্যাশ ব্যাগ। তার মানে এখানে দেখেন আমরা এটিকে বসাতে পারবো কিনা, না, ব্ল্যাক কালার, স্মল প্লাস্টিক, প্লাস্টিক ম্যাটেরিয়াল, স্মল হচ্ছে আমাদের মূলত কি এখানে সাইজ, রাইট? তারপর ব্ল্যাক এটি হচ্ছে কালার। তাহলে আমরা জানি আগে মানে এখানে দেখা যাচ্ছে যে সাইজটা বসবে, তারপর আমার কালারটা বসবে, তারপর ম্যাটেরিয়াল বসবে। তাহলে এখানে এটিও ভুল হিসেবে, এটিও ভুল। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি সি নাম্বারটা, রাইট? তার মানে কি এভাবে আপনাকে কি করতে হবে, চুজ করতে হবে যে কোনটা ধারাবাহিক ভাবে বসবে। তারপর দেখেন একইভাবে গিভ মি দ্য হোয়াইট কালার্ড ড্রেস, বুঝতেই পারছেন। তাহলে এখানে হোয়াইট শব্দটা আমাদের অ্যাডভার্ব না, সেটি হচ্ছে মূলত কি অ্যাডজেক্টিভ, রাইট? ওকে, আশা করি ইনশাল্লাহ এখানকার এগুলো একটু পড়ে নেবেন, সবকটাই পারবেন ইনশাল্লাহ। যেমন 4 নম্বর প্রশ্নটাও দেখেন, এখানে ডায়মন্ড অর্থাৎ ম্যাটেরিয়াল হিসেবে চিহ্নিত করতে বলছে, যে এই ওয়ার্ডটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। বাকিগুলো সহজ আছে, এগুলি পারবেন। আমি আর অল্প একটু আলোচনা করব, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় নেব আপনাদের কাছে। তাহলে আমাদের আজকে বড় একটি আলোচনার প্লট শেষ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখুন এই রুলসটা খুব একটা জটিল কোনো রুলস না, আমরা আলোচনার ধারাবাহিকতা এটি পড়িয়ে ফেলছি। আর্টিকেল ও অ্যাডভার্বের পর নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে। ওকে, যদি আপনি দেখেন অ্যাডভার্ব তারপরে নাউন এর পূর্বে আপনার অ্যাডজেক্টিভ বসতে পারে, এবং ওই অ্যাডজেক্টিভটা একাধিকও হতে পারে। যেমন এই বাক্যে দেখুন একাধিক অ্যাডজেক্টিভ বসছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। এই যে দেখুন বিউটিফুল মানে যেটাকে আমরা অপিনিয়ন বলেছিলাম, গোল্ডেন যেটাকে আমরা মেটেরিয়াল বলেছিলাম, অর্থাৎ দুটো অ্যাডজেক্টিভ এখানে আমাদের বসেছে, রাইট? তার মানে এখানে যদি আমাকে বলতে গোল্ডেন, তাহলে গোল্ডেন আমার নিশ্চিতভাবে অ্যাডজেক্টিভ। ওকে, আসুন আমরা ফাইনালি খুব চমৎকার একটি রুলস পড়ে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করব ইনশাআল্লাহ। এই রুলসটি থেকে বিভিন্ন সময়ে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে, রাইট? সো এই রুলসটি আলোচনার ভিতর দিয়ে আমরা আজকের ক্লাসটি আমরা ইনশাআল্লাহ শেষ করব। তবে এই ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে বলি যে বিশেষ করে আপনারা যারা নিয়মিতভাবে ক্লাস করতেছেন, ক্লাস করার ক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে আপনারা হয়তো সরাসরি স্ক্রিনে আমার ক্লাস করতেছেন, কিন্তু অনেকেই ভোকাবুলারি পার্ট পড়তেছেন না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার একটি রিকোয়েস্ট হচ্ছে যে অবশ্যই ইংলিশ টিউটর বইটি থেকে আপনারা ভোকাবুলারি পার্টটা পড়ে নেবেন। কেন পড়বেন? কারণ হচ্ছে দেখুন, আপনার যদি এমনটা খুব সহজেই হয় সেটিকে অবশ্যই ভালো, যে ধরুন আমি এদিকে গ্রামাটিক্যাল পার্ট পড়াচ্ছি, ওদিকে ভোকাবুলারি পার্ট আপনাকে পড়া দিয়ে দিচ্ছি, তারপর প্রতি অধ্যায় শেষে গিয়ে আবার এক্সাম নিচ্ছি। তাহলে একটা পর্যায়ে গিয়ে যেটি আপনার সুবিধা হবে যে আপনি পুরো বইটি কমপ্লিট করার সুযোগটা পাচ্ছেন। আর এতে করে যে আপনার একটা নিয়মিত পড়ার ধারাবাহিকতার অভ্যাস তৈরি হবে। দ্বিতীয়ত হচ্ছে যে পুরো বইটি কমপ্লিট করার সুযোগ হবে। আর একটি বই শেষ করা আমার কাছে মনে হয় অনেক বড় একটা চ্যালেঞ্জিং কাজ। তো এই চ্যালেঞ্জিং কাজ যখন কোনো মেন্টর আপনার সাথে থাকে তখন অবশ্যই সেটি অনেক বড় একটি পাওয়া। এই কারণে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যারা এখনো ইংলিশ টিউটর বইটি সংগ্রহ করেননি
তারা অবশ্যই বইটি সংগ্রহ করে নেবেন। আর বইটি শুধু লাইভ ক্লাসের জন্য সংগ্রহ করতে হবে এমন না, বইটিতে যে তথ্যগুলো আমরা বিন্যস্ত করেছি সেটি এমনিতেই গতানুগতিক বইয়ের চাইতে যথেষ্ট ডিফারেন্ট, এবং দেখা যাচ্ছে উপস্থাপনার যে ঢং ভঙ্গি এগুলি সম্পূর্ণ ভিন্ন, কারণ আমরা ধারাবাহিকভাবে একটা কনসেপ্টের পর আরেকটা কনসেপ্ট এইভাবে আমরা বিন্যস্ত করেছি, যাতে করে আপনি নিজে পড়েও এই ধারাবাহিকতাটা বুঝতে পারবেন। ওকে, চলো আমরা আমাদের আলোচনায় ব্রেক করি। এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসে একটা বিষয় জানবো, কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার সম্পর্কে আমরা ধারণা নেব। ওকে, এখন এই কার্ডিনাল নাম্বার যেটা, এই কার্ডিনাল নাম্বারের বিষয়ে আমি বলি যে কার্ডিনাল নাম্বার যদি একটা নাউনের পূর্বে বসে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করে, কি যৌগিক বিশেষণ যেটা, অর্থাৎ এইরকম যদি একটা অ্যাডজেক্টিভ তৈরি করে, তাহলে ওই কম্পাউন্ড অ্যাডজেক্টিভটি যে নাউন দিয়ে তৈরি হবে ওই নাউনটির পূর্বে প্লোরাল কার্ডিনাল নাম্বার 2, 3, 4 থাকা সত্ত্বেও কখনোই তাকে প্লোরাল করা যাবে না। হয়তো লম্বা আলোচনা পার্ট শুনে আপনার কাছে জটিল মনে হতে পারে বিষয়টা, কিন্তু একদম বিষয়টা এরকম না, খুবই 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 সহজ একটি আইডিয়া। আমি আপনাদেরকে সরাসরি এখানে দেখাই, যেমন $5 বিল। ওকে, এখানে বলা হচ্ছে যে আমার একটা কার্ডিনাল নাম্বার, ধরুন কার্ডিনাল নাম্বার বলতে যাদেরকে আমরা 1, 2, 3, 4, 5 হিসেবে চিনি, কার্ডিনাল নাম্বার অন্য একটা নাউনের পূর্বে বসলো, সেটা হচ্ছে ডলার। এখন এই দুটো মিলে আপনার কি তৈরি করতেছে, একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করতেছে, সেটা অন্য আরো একটি নাউনের পূর্বে বসলো। ওকে, আমরা স্বাভাবিকভাবে কি জানি যে 5, যেমন আমি যদি বলি 5 বুকস, তার মানে কি আমরা স্বাভাবিকভাবে কার্ডিনাল নাম্বার 1 ব্যতীত 2, 3, 4 বসলে আমরা ওই নাউনটাকে কি করি, প্লুরাল করি, অর্থাৎ এজ যুক্ত করে আমরা কি করি, প্লুরাল করি। এটি হচ্ছে জেনারেল নিয়ম। বাট যদি এই দুটো মিলে একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করে, তাহলে কিন্তু এখানে আপনি ডলার্স লিখতে পারেন না, রাইট? এবং অনেক ক্ষেত্রেই এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভের মাঝে আমাদের একটি হাইপেন থাকে, তবে এটি বাধ্যতামূলক না, সবসময় থাকে না, রাইট? শুধু আপনাকে দেখতে হবে এটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে অন্য একটা নাউনের পূর্বে বসছে কিনা, এটি হচ্ছে মূল ফ্যাক্ট। এখন বিষয়, এটা একটা বিষয়, তার মানে কি এটা এখানে $5 হচ্ছে একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এখন এটি তো কখনোই প্লুরাল হবে না, $5 হবে না। এখন আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা যদি কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা তুলে নেই, তাহলে এই ক্ষেত্রে প্রায় সময় দেখা যাচ্ছে যে আমাদের মেইন যে নাউনটা এটি মূলত একটি সিঙ্গুলার নাউন, এটি মূলত কি একটি সিঙ্গুলার নাউন। সঙ্গত কারণে এদের মাঝে যদি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আপনি আবার বসান, তার মানে এই নয় বিলকে প্লুরাল করে আপনি বিলস করবেন, অর্থাৎ ওটা কি থাকবে, বিলই থেকে যাবে, রাইট? তাহলে আমরা যে কটা আইডিয়া, এবার যদি এই আইডিয়াটুকু পড়েন তাহলে কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আমরা কোনো কার্ডিনাল নাম্বারের সাথে এরপরে যদি একটা নাউন বসে আমরা একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করি, তাহলে এই যে কার্ডিনাল নাম্বারটা যে নাউনের পূর্বে বসালাম এই নাউনকে প্লুরাল করা যাবে না, রাইট? একই সাথে এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যে নাউনের পূর্বে বসে এই নাউনকেও প্লুরাল করা যাবে না। যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে $5 বিলস, এটি ভুল, অথবা যদি লিখতাম $5 বিলস, এটিও ভুল হতো, রাইট? যদি এস দিয়ে লিখতাম। একইভাবে 5 পেজ সামারি, এখানে এভাবে আমরা লিখতে পারবো না, 5 পেজেস সামারি অথবা 5 পেজ সামারিজ, এ 10 পেজ বুক এটসেট্রা, এভাবে আমরা, এটি ঠিক আছে, কিন্তু এখানে বুকস লিখতে পারতাম না, এখানে পেজেস লিখতে পারবো না, রাইট? এই হচ্ছে মূলত আমাদের আইডিয়াটা। তার মানে কি এইটুকু আইডিয়া বুঝতে পারলে বাকি অনেকগুলো প্রিভিয়াস কোশ্চেন্স আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। দেখুন, কমপ্লিট দ্য সেন্টেন্স আই টুক পার্ট ইন এ, লক্ষ্য করেন যে এই জায়গায় আমাদের 4টি অপশন রয়েছে, রাইট? ওকে, এবার আপনাদের কাছ থেকে আমি কমেন্ট নিতে পারি, কারণ হচ্ছে এবার কমেন্টগুলোর ভিন্নতা রয়েছে। 1 নম্বর প্রশ্নটির খুব দ্রুত উত্তর লিখে ফেলুন, খুব দ্রুত। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে?
খুব দ্রুত কমেন্টে লিখে ফেলুন প্লিজ। আনোয়ার হুসাইন, সাইদুল ইসলাম ভাই, সাইদুল ইসলাম ভাইকে অনেক দিন পরে দেখলাম কমেন্ট। ওকে, আনোয়ারা খাতুন, নুসরাত বিনতে আনোয়ার, নয়ন, রনি, অর্পিতা, সৈয়দা জেনি, সনিদ, সাথী, জুবাইর, হালিমা, আরিফ, আব্দুল্লাল, মামুন, রুহি, আঞ্জুম, রাশেদ মাহমুদ। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই উত্তর করেছেন ডি নাম্বার। এবার যারা 1 নম্বর উত্তর করেছেন তারা 2 নম্বর প্রশ্নের উত্তরটি খুব দ্রুত লিখে ফেলুন। অবশ্যই উত্তরের সাথে নাম্বারটা লিখবেন। এখানে আরিফিরা, নির্মল রায়, আপনারা কিন্তু নাম্বারটা লিখেননি। হ্যাঁ, নাম্বার লিখে দেন আপনি উত্তর লিখুন খুব দ্রুত। ওকে, সৈয়দা জেনি উত্তর লিখেছেন, আনোয়ার হোসেন উত্তর লিখেছেন, নয়ন মন্ডল উত্তর লিখেছেন, জান্নাতুল ফেরদৌস সাথী, নুসরাত বিনতে আনোয়ার, সাইদুল ইসলাম, জুবায়ের আহমেদ, সনিদ, রাশেদ মাহমুদ, সঞ্চিতা সিনহা, হালিমা, রুহি, আঞ্জুম। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ আমি বুঝতে পেরেছি যে আপনারা এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারবেন। আমার রিকোয়েস্ট থাকবে যে এখানে বেশ অনেকগুলি প্রশ্ন রয়েছে, এই 12 পর্যন্ত প্রশ্ন, এই প্রশ্নগুলো আপনারা নিজ দায়িত্বে পড়বেন। তবে আমি আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা যারা আমার কথাগুলো একদম কোনো যুক্তি ছাড়াই মানে অনুসরণ করবেন এবং পড়তে থাকবেন, আমি যেভাবে পড়তে বলবো পড়তে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের ইংলিশ ভীতি কেটে যাবে। ওকে, আর আমরা এই সম্পূর্ণ কোর্স জুড়ে হাজার হাজার প্রশ্ন সলভ করব। তো এ তো বিশাল একটি লম্বা দৌড়ে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ অ্যান্ড এনার্জেটিক থাকতে হবে, এই বিষয়টুকু একটু মাথায় রাখবেন ইনশাল্লাহ। আর আমার যে ধারাবাহিক লাইভ সিরিজটি রয়েছে, আমি রিকোয়েস্ট করব যে আপনার পরিচিত জন, বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানান, তাদেরকে এই কোর্সটির ব্যাপারে অবগত করুন, এতে করে অন্যরাও উপকৃত হবে। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব এবং যদি সম্ভব হয় ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভস নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভের উপর আর সর্বোচ্চ 2 থেকে 3টি ক্লাস নেব। ওকে, তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।